নিজে বিবাহিত হয়ে একজন অবিবাহিত পুরুষকে বিয়ের প্রস্তাব দিতে লজ্জা করে না মিস আনিকা? বাক্যটি বলা ছেলেটির কিছু দূর সামনে একটা মেয়ে ঘাসের উপর বসে আনমনে বই পড়ছিল। কথাটা শুনেছি কিনা ছেলেটির জানা নেই, কারণ মেয়েটি একবারও তাকায়নি ছেলেটার দিকে, না কোনো প্রশ্ন করেছে। ছেলেটি বিরক্ত হলো। ইগনোর করার কারণ কি এইখানে? একটা সাধারণ প্রশ্ন করেছে সে, তার জবাব দিতে এত কিসের কুণ্ঠা? ছেলেটি আরো একবার জিজ্ঞাসা করলো, আমি আপনাকেই বলছি মিসেস আনিকা। এইবারও মেয়েটির নড়চড় নেই। ছেলেটি বুঝতে পারছে না মেয়েটি কি বয়রা নাকি কথা বলতে পারে না। বোবা, একবারও সাড়া দিচ্ছে না। শুনতে পাচ্ছে না নাকি শুনতে না পাওয়ার ভান করছে। ছেলেটি আরো একবার ডাকতে যাবে, তার আগে আরেকটি মেয়ে এসে ছেলেটির সামনে দাঁড়ালো। কি চাই? হুট করে মেয়েটির সামনে চলে আসায় ছেলেটি থতমত খেয়ে গেল। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে জবাব দিল, সামনের মেয়েটি কি বোবা বা বয়রা? মেয়েটি উত্তর না দিয়ে পিছন ফিরে একবার ঘাসে বসে থাকা মেয়েটির দিকে তাকালো। এখনো সে নিশ্চুপ, কোনো নড়চড় নেই। কেন? ও বোবা কিনা জেনে আপনার কি লাভ? ছেলেটি বিরক্ত হলো খুব। আশ্চর্য, এই ভার্সিটির সবাই কি পাগল নাকি? কাউকে কিছু বললে সে উত্তর দেয় না, আবার অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করলে সে উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে। ছেলেটি এইবার বিরক্ত হলো। উনি কি বিবাহিত? মেয়েটি এইবার চমকালো। আরো একবার ঘাসের উপর বসে থাকা মেয়েটির দিকে তাকালো। এখনো ওই মেয়েটির কোনো নড়চড় নেই। সে আপন মনে বই পড়ছে। মেয়েটি কি বুঝলো কিনা সে ছেলেটার দিকে তাকিয়ে বলল, আপনার কাকে চাই বলবেন? মিসেস আনিকাকে। মেয়েটি হাফ ছাড়লো। পরক্ষণে হাসি মুখে জবাব দিল, ভুল নম্বরে ডায়াল করেছেন। মিস আনিকা ওই যে সামনে দেখুন, মেরুন রঙের 3 পিস পরা মেয়েটি। ওই ঘাসের ওপর বসে থাকা মেয়েটি মিস, ওর মিসেস আনিকা নয়। ছেলেটি মাথা চুলকালো। এইভাবে না জেনে অন্য একজনকে কি না কি বলে ফেলছিল সে। দুঃখিত, আসলে আমার শোনা বর্ণনা মতে অনেকটাই এমন ছিল তো, তাই আর কি। মেয়েটি আরো একবার হাসলো। একই বর্ণনার মানুষ অনেক রকম হয় মিস্টার। ছবি দেখি পরবর্তীতে মানুষ খুঁজবেন। ছেলেটি এবার সৌজন্যমূলক হাসলো। পিছনের মেয়েটির দিকে আরো একবার তাকালো, তারপর ওকে দেখিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, উনি কি বোবা? এইবার সামনে থাকা মেয়েটি চোখ রাঙালো। আপনার মনে হয় না আপনি অন্য কারো ব্যাপারে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছেন মিস্টার? ছেলেটি আরো একবার থতমত খেলো। সত্যি তো, সে অনধিকার চর্চা করছে কেন? আসলে মেয়েটি একটু আশ্চর্যজনক। যেখানে তার সাথে আলাপ করার জন্য অনেক মেয়ে অপেক্ষায় বসে থাকে, সেইখানে সে নিজে যার সাথে কথা বলল সে কোনো উত্তর দিল না, এমনকি একবার ঘুরে তাকালো না পর্যন্ত। আজকাল এমন মেয়েও হয়। দুঃখিত, আপনাদের বিরক্ত করলাম। ধন্যবাদ সাহায্যের জন্য। মেয়েটি নিজের চোখ মুখ স্বাভাবিক করলো। ছেলেটি আর দাঁড়ালো না, সে চলে গেল আনিকা নামের মেয়েটির কাছে। এবার সামনে থাকা মেয়েটি ঘাসে বসে থাকা মেয়েটির কাছে আসলো, পাশে বসলো, বইটির দিকে এইবার তাকালো। শার্লক হোমস। হাসলো মেয়েটি। তার বান্ধবী সুযোগ পেলে তার প্রিয় গোয়েন্দা শার্লক হোমসের বই পড়ে, আর একবার এই বই পেলে একটা কাহিনী শেষ না হওয়া পর্যন্ত সে কাউকে পাত্তা দেয় না, আর না কারো কথা শুনে। এজন্য ছেলেটার উদ্ভট কথায় সে কোনো উত্তর দেয়নি। ছেলেটার কথা শুনেছিলি মাইশু? মেয়েটি এখনো উত্তর দিল না, ভ্রুক্ষেপই করল না তার কথার। মেয়েটি আরো এক দফা হাসলো বান্ধবীর কাণ্ডে। ছেলেটি যখন বিবাহিত বলল, আমি তো ভেবেছিলাম ওইটা বুঝি তোর ওই বাকিটুকু আর বলতে পারলো না। তার আগেই মায়েশা বলে মেয়েটি উঠে দাঁড়ালো। ঘাস থেকে উঠে নিজের জামা ছেড়ে নিল, বইয়ের পাতাগুলো ভালো মতো দেখে নিল, কোনো ময়লা পড়েনি তো। একবার বইয়ের শেষ পাতায় হাত দিয়ে ছেড়ে দিল, নিজের চশমা ঠিক করে নিয়ে জবাব দিল, বেশ ইন্টারেস্টিং একটা পার্ট পড়লাম, দ্য রিবাউন্ড। শুনতেই ভীষণ ভালো লাগছিল বুঝলি। যাই হোক, কেন খুঁজছিলি আমাকে ভাবনা? ভাবনা কোমরে হাত দিয়ে হতাশার শ্বাস ফেললো। বুঝতে পারলো মাইশা এতক্ষণ কোনো কথাই শোনেনি। সে বেকার একজনের সাথে কথা বলছিল, মানে এতক্ষণ কি ঘটেছে সে কিছুই খেয়াল করেনি। তার মানে তুই শুনিসনি এতক্ষণ কি হলো?
মাইশা প্রত্যুত্তর করলো না, বিনিময়ে মুচকি হাসি দিল। আকাশের দিকে তাকিয়ে আরো একবার নিজের চশমা ঠিক করলো। নাকের তলা থেকে একটু উপরে চশমাটা ঠিকঠাক বসিয়ে ভাবনাকে চোখের ইশারায় আসতে বলল। ভাবনাও কোনো প্রত্যুত্তর করলো না। সে জানে রহস্য করা তার বান্ধবীর স্বভাব। সে কোনো কথারই উত্তর সহজে দিতে চায় না। নিজের মনের কথাগুলো প্রাণ খুলে বলতে আজও ভীষণ ভয় পায় সে। আসলে আমাদেরকে অতীত অনেক সময় অনেক কিছু শিখায়, নিজের স্বভাবের বাইরে গিয়ে অনেক কিছু করতে বাধ্য করে। আমরা হয়তো অতীতে এরকম ছিলাম না, আমরা হয়তো অতীতে একরকম ছিলাম, বর্তমানে আরেক রকম হয়েছি। অনেকের কাছে এই বদল স্বাভাবিক হলেও বদলে যাওয়া মানুষটা জানে তার বদলের কারণ। ক্লাসে চলে গেছে সব, তাই না ভাবনা? অনেকক্ষণ। তুই যাসনি কেন? উত্তরে ভাবনা কিছু বলল না, নিজের বরাবর স্বভাবের মতন মুচকি একটা হাসি দিল কেবল। মাইশা আর কিছু জিজ্ঞাসা করলো না, সে তার উত্তর পেয়ে গেছে যে ভাবনা তাকে ছাড়া কোথাও যেতে চায় না। আসলে ভরসা পায় না, ভাবে মাইশা যদি হারিয়ে যায়, কিন্তু কি করে বোঝাবে ও ভাবনাকে? তার প্রাণ ভোমরাকে ছাড়া কি সে পালাতে পারে? আর পালিয়ে বা যাবে কোথায়? তার আপন বলতে যে কেউ নেই, কেউ না। মাইশা ক্লাসরুমে এসে তার জন্য নির্ধারিত জায়গায় গিয়ে বসে পড়ল। এইখানে সে বসে প্রতিদিন। তার জন্য জায়গা বরাদ্দ করে রাখে তার মিত্র বান্ধব চক্রগ্রুপের বন্ধু বান্ধবীরা। এমনটা না যে মাইশা জায়গা না পেলে রাগ করে বা সে প্রতিদিন এই জায়গায় বসতে চায়, কিন্তু সে না চাইলেও তার মিত্র বান্ধব তাকে ছাড়বে না, জোর করে হলেও এইখানেই বসাবে। একদিন একজন মেয়ে ওই জায়গায় ইচ্ছে করে বসেছিল, মাইশাকে বসতে দিবে না তাই। মাইশাও বিনা বাক্য ব্যয়ে অন্য জায়গায় গিয়ে বসেছে। মাইশা ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেও ওর বন্ধুরা নিতে পারেনি। পরের দিন মাইশার বসার জায়গায় চুইংগাম ফেলে রেখেছিল, আর ওই মেয়েটা আরো একবার এসে মাইশার জায়গায় বসে পড়েছিল। তারপর আর কি, চুইংগামের জন্য পাওয়া অপমানে ওই মেয়ে পুরো 7 দিন ভার্সিটি আসেনি। মাইশা ওদেরকে বকাবকি করলেও ওরা সেটাকে তেমন পাত্তা দেয়নি। মাইশা প্রায় ওদের উপর রাগ করে, কিন্তু তাই বলে কি ওরা দুষ্টুমি করা ছেড়ে দিবে নাকি? মোটেও না। মিত্র বান্ধবকে যেই আলাদা করতে চাইবে তারই এমন শাস্তি হবে, দুষ্টু মিষ্টি শাস্তি। বন্ধুদের দেখে ভাবনা ব্যাগ রেখে বলল, মাইশুকে নিয়ে সালাম নিচে ঘাসে বসেছিল। শার্লক হোমস নিশ্চয়ই। এই কথার উত্তর ভাবনা রেগে মাইশা দিল। সেটা ছাড়া আর কোনো বই আমার সঙ্গে দেখেছিস? আনা কই? তাদের বন্ধু মহলের আরেকজন মেম্বার লিপিকা জবাব দিল, আজকে নাকি ভয়ানক পড়া আছে, তাই ম্যাডাম গেছেন মেকআপ করতে। মেকআপ করলে নাকি তার কোনো কিছু ভয় লাগে না, মনে অনেক প্রশান্তি লাগে। হ্যাঁ, আর মেকআপ করা চেহারা দেখলে আমরা ভয় পেয়ে যাই। ওয়াহিদের কথার ওরা সবাই মিলে হেসে উঠল। মায়েশা বিরক্তিতে শব্দ করলো, মুখে বলল, যে যেটাতে ভালো থাকে তাকে সেটাতে ভালো থাকতে দে না। কি সবাই মিলে আলতু ফালতু কথা বলে মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? মায়েশার কথার উত্তরে তাইজেন বলল, শুধু আমরা না, পুরো ক্লাস ওকে মেকআপ কুইন বলে ডাকে। ও ভাবে ওকে কুইন বলছে মানে ভালো কিছু। ওরা যে তাচ্ছিল্য করে বলে সেটা ওকে কে বোঝাবে? তাইজেনের পেছন থেকে আনাইশার জবাব পেল, কেন রে, তুই ছেলে বলে মেকআপ করতে পারিস না, আর তোকে কেউ মেকআপ কিং বলে না, সেই জন্যই বুঝে হিংসা হচ্ছে। ভাগ্যিস মেকআপ করতে পারি না, নইলে তোর মতন পেতনি গ্রুপে আরেকটা হলেই আমার আর এই জীবন টানা সম্ভব হতো না। ভার্সিটির ক্লাসে আমার আত্মা ঘুরে ঘুরে বেড়াতো। আত্মার কথা শুনতে লিপিকা আড়ষ্ট হয়ে গেল। ভূত প্রেত নিয়ে কথা তার মোটেও পছন্দ না। সব জায়গায় তার এই বন্ধুর দখলদারি, ভূত প্রেত আত্মাই সব টানে। ওরা তো জানে সে ভয় পায়, তবুও টানে। আরে বাবা, কোথাও কোনো ভূত বাবা লুকিয়ে থাকে কে জানে? সে যদি এইসব শুনে আর তাদের উপর প্রকট হয় তখন কি হবে? আস্ত তো কাউকে রাখবে না, সোজা গলা টিপে মারবে, না হয় খাড় মটকাবে। ভেবে লিপিকার হাত পা ঠান্ডা হয়ে গেল। নিজের অজান্তে তার হাত তার গলায় চলে গেল। ব্যাপারটা চোখে পড়তে আনাইশা জিজ্ঞাসা করলো, তোর আবার কি হলো লিপি? লিপিকার হুঁশ আসতেই নিজের গলা থেকে হাত নামিয়ে নিল। উদিতের দিকে একবার কড়া নজরে তাকালো, যার অর্থ সে ভয়ানক অপরাধ করেছে।
উদিত বেচারা থতমত খেয়ে গেল। কি এমন বলল বা করলো সে, যার কারণে তাদের ভিতরানি হুট করে তাকে ভয় দেখাচ্ছে। আমি আগেও বলেছি, ভূত প্রেত নিয়ে একদম মজা করবি না। তোদের কি কথা কানে যায় না? যদি এখন কোনো ভূত চলে আসে কি করবি তোরা? ওদের এসব অযৌক্তিক কথায় বিরক্ত হলো মাইশা। এরা একটু যুক্তিসঙ্গত কথা তো বলতে পারে নাকি? ব্রেন বুদ্ধি তো আর একটারও কম দেয়নি আল্লাহ। দুষ্টুমিতে সবগুলো সেরা। তাহলে কাজের বেলায় এদের ব্রেন বুদ্ধি কাজ করে না কেন? তুই ছোট বাচ্চা নস লিপি, ভূত প্রেম বলতে কিছু না, এটা তুইও জানিস। আর যারা কথা বলে সবাইকে বিরক্ত করিস না প্লিজ। কিন্তু মাইশু। মাইশা লিপিকার দিকে তাকালো। এক তাকানোতেই লিপিকা বুঝলো এখন তার বসে যাওয়া উচিত, নইলে তাকে তার প্রাণের ফ্রেন্ড আর আস্ত রাখবে না। এইবার সবাই বস, ক্লাস শুরু হবে তো। আর আনা একদম যেই সেই স্যারের ওপর ক্রাশ খাবি না। চেনা নেই জানা নেই, সবাই নাকি তার ভালোবাসা। কেন? অচেনা মানুষকেই তো ভালোবেসে মজা। মাইশা একবার তাকালো তার দিকে, মুখ ঘুরিয়ে বোর্ডের দিকে তাকিয়ে বলল, অচেনা মানুষকে কি ভালোবাসা যায়? এটা কেবল কল্পনায় সম্ভব। বাস্তবে ভালোবাসতে হলে মানুষকে চিনতে ও বুঝতে হয়। এখন ওইসব কথা রেখে ক্লাসে মন দে, ক্লাস শুরু হবে। মাইশার এই এক কথায় সবাই নিজের খাতা কলম বের করলো। তারা সবাই জানে মাইশা স্যার আসার সময় জেনে রাখে। মাইশা যখন বলেছে স্যার আসছে তার মানে আসছে। নিজের পাশে বসে থাকা নারীটির অনবরত হাসতে থাকা দেখে নাক মুখ কুচকে ফেললো ইরশাদ। এই অসহ্য গরমে হাতের আইসক্রিমটা যে গলে পড়ে যাচ্ছে সেই দিকে খেয়াল নেই সেই নারীটির। সে হেসে চলেছে অনবরত, হাসি থামার নাম নেই কোনো। এইবার আর থাকতে না পেরে ইরশাদ বলল, হাসছো কেন তুমি এত? আমি তোমাকে আমার দুঃখের কথা বললাম আর তুমি হাসছো? এটা ঠিক না কণা। কণার হাসি থেমে গেল সাথে সাথে। কথাটা শুনে এমন হাসি পেয়েছিল যে সে ভুলে গিয়েছিল সে একটা পার্কে আছে। তার আশেপাশে অনেক মানুষ, আর মূল কথা তার হাতে তার প্রিয় আইসক্রিমটা গলে যাচ্ছে। কিন্তু হাসির কথাটা মনে পড়লে তার যে থামতে ইচ্ছে করে না, মনে পড়লেই হাসি পাচ্ছে। আমি কি করব ইরশাদ? আমার ভীষণ হাসি পাচ্ছে, খুব দেখতে ইচ্ছা করছে আমার ভার্সিটির কে সেই মেয়ে যে দ্য গ্রেট ইফাদি ইরশাদকে অবজ্ঞা করে। তারপর আরো এক দফা হেসে উঠল। হাসতে হাসতে আইসক্রিমও কামড় দিচ্ছে, থেমে থেমে আবার হাসছে। কিন্তু হাসি তার কিছুতেই থামছে না। তবে এখন আর জোরে জোরে হাসছে না, ঠোঁট চেপে হাসছে। কিছু একটি মনে পড়তে হাসি থামিয়ে ইরশাদের দিকে তাকালো, জিজ্ঞাসা করলো, মেয়েটা কেমন দেখতে? ইরশাদ লটকানো মুখটা স্বাভাবিক করে জবাব দিল, খেয়াল করিনি, তবে আনিকার যেমন বর্ণনা দিয়েছিলে শ্যামলা গঠনের একটু স্বাস্থ্য আছে, অনেকটা সেরকমই। মুখ নিচু করে বই পড়ছিল, তাই বেশি একটা মনে নেই। অনেকটাই লক্ষ্য করেছো। কণার কথার প্রত্যুত্তরে অভিমান স্পষ্ট। ইরশাদ জানে সে অন্য কাউকে দেখলে কণার ভালো লাগে না। তার ইচ্ছা বিয়ের পর ইরশাদকে বোরখা পরে ঘুরতে নিবে, নইলে এত সুন্দর ছেলেকে নারীরা যে চোখ দিয়ে বারবার গিলে খায়। কিন্তু কণা কি জানে ইরশাদের থেকেও সে বেশি সুন্দরী? এই যে গাঢ় খয়েরি রঙের চুল, ফর্সা চেহারা, ঠোঁটের নিচে একটা তিল, তার এই ছটফটের চলন, অনেকটাই বিদেশিদের মতন চেহারা দেখে তো ইরশাদ বারবার তার প্রেমে পড়ে। বারবার শুধু তাকেই দেখতে মন চায় তার। সেই হিসেবে ইরশাদের উচিত আরো বেশি পজিটিভ হওয়া কণাকে নিয়ে। কিন্তু কেন জানে সে পারে না, তার ইচ্ছে করে না কণাকে তার মর্জির খাঁচায় বন্দি করতে। সে চায় কণা বাঁচুক, তার নিজের মতো করে বাঁচুক। সে কণার উপর কোনো অধিকার খাটাতে চায় না, যদিও তার কারণটা নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কখনো মনে হয় তার অতীত তাকে অন্য কাউকে অধিকার দিতে দেয় না, আবার কখনো মনে হয় হয়তো কণার সাথে তার কোনো বৈবাহিক সম্পর্ক হয়নি, তাই সে অধিকার দেখাতে পারে না। যে কাজের জন্য গিয়েছিলে সেটা হয়েছে? ভাবনার জগৎ থেকে বের হয়ে কণার এই কথায় আরো একবার বিরক্তির রেশ ফুটে উঠল ইরশাদের মুখে। ভীষণ বিরক্তিকর একটা মেয়ে এই আনিকা। আমি গিয়ে যখন বললাম যে ও বিবাহিত হওয়া সত্ত্বেও কেন তোমাকে প্রস্তাব দিয়েছে আমাকে বিয়ের কথা বলার জন্য,
তখন উত্তরে বলল ওর ডিভোর্স হয়ে গেছে। ছেলেটাকে নাকি তার পছন্দ না, তাই সে তার বিয়েকে ইগনোর করে ডিভোর্স নিয়ে চলে এসেছে। এখন আমাকে তার মনে ধরেছে, আর আমাকে তোমার সাথে দেখেছে বলে তোমাকে প্রস্তাবটা দিয়েছে। কিভাবে বুঝিয়ে যে আমি ম্যানেজ করেছি আমি জানি। যখন বললাম আমার বিয়ে ঠিক করা আছে, তখন চুপ করে গেছে। তার আগে তো মানবে না। ইরশাদের কথায় কণা চমকে তাকালো তার দিকে। কণার প্রশ্নে তার আড়ালে ঠোঁট টিপে হাসল ইরশাদ। সে জানে কণা তাদের এই সম্পর্ককে প্রকাশ্যে আনতে চায় না। লোকের নজরকে কণা বড্ড ভয় পায়। সে চায় বিয়ের দিন সবাইকে জানাতে, তার আগে নয়, ফ্যামিলির বাইরে, এমনকি নিজের বেস্ট ফ্রেন্ডদেরও বলেনি সে। ভীষণ ইনসিকিউর ফিল করে সে ইরশাদকে নিয়ে। এ নিয়ে ইরশাদের প্রায় অভিমান হয়। তার ভালোবাসা কি কণাকে কেন নিশ্চয়তা দিতে পারে না? কিসের এত ভয় তার? কেন সে বিশ্বাস করতে পারে না তাকে? কেন ভরসা করতে পারে না তাদের সম্পর্ককে? ইরশাদ জবাব দিল, বলিনি, তোমার অনুমতি না নিয়ে বলবো না, কথা দিয়েছি তো। স্বস্তির নিঃশ্বাস ফেলল কণা। এই খোলামেলা নিজেদের জীবন কাহিনী বলার যুগে সে তার প্রিয় মানুষটাকে আড়ালে রাখতে চায়। কি দরকার অন্যের কাছে নিজের সম্পর্কে বলা? যারাই নিজের ভালোবাসা জাহির করতে গেছে, দিন শেষে তারা খুব বাজেভাবে ঠকেছে। কেউ ছেড়ে গেছে তো কেউ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। কণাকে নিশ্চুপ দেখে হাত দিয়ে খোঁচা দিল ইরশাদ। ইরশাদের কাণ্ডে হাসলো কণা। ছেলেটা পুরো দুনিয়ার কাছে গম্ভীর, রাগী হলেও তার কাছে একদম বাচ্চা। দুষ্টামি, খুনসুটি, রাগ, অভিমান সব শুধু কণাকেই ঘিরে। এই ছেলেটাকে কিভাবে হারাতে দিবে সে? কিভাবে মানুষের নজরে পড়তে দিবে সে? কিছু ভাবছো? তোমার ঠোঁটের কোণে আইসক্রিম লেগে আছে তো, মুছে নাও। ইরশাদ হাত দিয়ে সেই জায়গা ছোঁয়ার আগে কিছু একটা ভেবে আর দেখলো না। নিজের মুখটা এগিয়ে দিল কণার দিকে। কণা আরো একবার হাসলো, প্রশান্তির হাসি। নিজেকে আজ সত্যি ভাগ্যবতী মনে হচ্ছে তার। কণা ইরশাদের না বলা কথা বুঝে নিল। ব্যাগ থেকে রুমাল বের করে ইরশাদের ফর্সা মুখের ঠোঁটের কোণে লেগে থাকা আইসক্রিমটা মুছে দিল। ইরশাদ মুচকি হাসলো। এখন তবে যাওয়া যাক। কণা সম্মতির স্বরূপ উঠে দাঁড়িয়ে নিজের হাত এগিয়ে দিল। ইরশাদ মুচকি হেসে তার ভালোবাসার মানুষটির হাত ধরলো। একসাথে তাল মিলিয়ে আর গল্প করতে করতে বাকিটুকু সময় কাটাতে লাগলো। বাসায় এসে বিছানায় গায়ে দিয়ে শুয়ে আছে মাইশা। না চাইতেও ভীষণ ক্লান্ত লাগছে তার। বাস্তবতার ভিড়ে নিজেকে লুকাতে লুকাতে সে বড্ড ক্লান্ত। শারীরিক ক্লান্ত সহ্য করা গেলেও মানসিক ক্লান্ত সহ্য করা যে বড্ড কঠিন। ঠোঁট হালকা নেড়ে বিড়বিড় করে মাইশা বলল, এই চেনা অচেনার ভিড়ে চেনা মানুষটাকেও অচেনা মানুষের কাতারে ফেলাটা বড্ড বিরক্তিকর। নিজের অতীত বারবার যেন পিছু ডাকছে, টেনে হিচড়ে নিয়ে যেতে চাইছে তার কাছে, আর আমি সেই পিছু ডাক থেকে মুক্তি পেতে ব্যর্থ চেষ্টা করছি। দীর্ঘশ্বাস ছাড়লো মাইশা। এমন সময় দরজায় টোকা পড়লো। মাইশা জিহ্বায় কামড় দিল। আজকে সে ভুলে গেছে এসে তার বোনের সাথে দেখা করার কথা। প্রতিদিন এসে সে সবার আগে বোনের সাথে কথা বলে, কিন্তু আজকে ভাবতে ভাবতে আরো একবার দরজায় টোকা পড়লো। মাইশা গায়ে ওড়না দিয়ে দরজা খুলে দিল। যা ভেবেছিল তাই। বোনকে দেখে মুচকি হাসলো সে। তার বোন মুখ লটকে দাঁড়িয়ে আছে। মাইশা বুঝেছে আজকে বোনের অভিমান হয়েছে অনেক। কি হয়েছে সৃজনী? সৃজনী কিছু না বলে ঘরে ঢুকে গেল। বিছানায় বসে পা দোলাতে লাগলো বাচ্চাদের মতন। কে বলবে মেয়েটা কলেজে পড়ে, স্বভাবগুলো এখনো বাচ্চাদের মতন করে ও। যত মানবিমান সবকিছু সে তার বোন ছাড়া কাউকে বলে না। একাকিত্বের এই জীবনে এই বোনটা তার সব। অভিমান হয়েছে? সৃজনী কিছু না বলে নিজের দুই বেনি ঝুলাতে ঝুলাতে মাথা নেড়ে হ্যাঁ বলল। মাইশা মুচকি হাসলো। সরি তো, আসলে আজকে আমি ভুলেই গিয়েছিলাম এসে দেখা করার কথা। ভীষণ ক্লান্ত ছিলাম তো। দাঁড়া, তোর মন ভালো করার ঔষধটা দিই। সাথে সাথে হাসি ফুটে উঠল সৃজনীর মুখে। মাথা নেড়ে হ্যাঁ বলল, যার অর্থ তাড়াতাড়ি দাও। মাইশা ব্যাগে হাত দিতে যাবে, এমন সময় তার মনে পড়ল সে আজকে দোকানে দাঁড়াতে ভুলে গিয়েছিল। ভার্সিটি থেকে সোজা বাসায় চলে এসেছে।
মুখ কুচকে নিজেকে কিছুক্ষণ বকলো মাইশা। এখন কি হবে? তার বোন তো এমনি ভীষণ অভিমানী, তার উপর আজকে মাইশা বোনকে রাগিয়ে দিয়েছে। এখন যদি চকলেটও না পায় তাহলে তো। কি হলো আপু, দাও। সৃজনীর দিকে অপরাধীর মতন মুখ নিচু করে তাকালো মাইশা। এখন নিশ্চিত তার বোন বাড়ি মাথায় করবে। মাইশা কিছু বলতে যাবে তার আগে ভাবনার গলা ভেসে আসলো, তোর বোন আনেনি, আজকে আমি এনেছি। সৃজনী দরজায় দাঁড়িয়ে থাকা ভাবনার দিকে তাকালো, মুচকি হেসে তার কাছে গেল। একজন আনলেই হবে ভাবনা আপু, তোমরা দুজনেই তো আমার বোন। সৃজনী আর মাইশা হাসলো। বোনের দিকে তাকিয়ে মাইশা ভাবছে মেয়েটা সত্যি বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। বাচ্চা মেয়ে আছে, তবে ওর মধ্যে পরিণত স্বভাবটাও অনেক আছে। নিজের অভিমান ভুলে কি করে পরিস্থিতি স্বাভাবিক করতে হয় সেটা সে জানে। সত্যি অনেকগুলো বছর পেরিয়ে গেছে। তুই এখন ঘরে যা সৃজনী, তোর আপুর সাথে আমার কিছু কথা আছে। সৃজনী কোনো কিছু না বলে মুচকি হেসে বেরিয়ে গেল। বাড়তি প্রশ্ন করে কাউকে বিরক্ত করার মেয়ে সে নয়, আর না সে কারো ব্যক্তিগত জীবনে বেশি নাক গলায়। তার রাগ, জেদ, অভিমান বেশি হলেও সবকিছু তার আপুর জন্য। অন্য কাউকে এইসব সে দেখায় না। কিছু বলবি ভাবনা? ভাবনা এসে মাইশাকে টেনে বিছানায় নিয়ে বসালো, তারপর নিজে তার পাশে বসলো। মাইশার থুতনিতে হাত রেখে মুখটা এইদিক ওদিক করে দেখলো। মাইশা ভ্রু কুচকে তাকালো তার দিকে, বোঝার চেষ্টা করছে ভাবনার কাণ্ড। কি করছিস? ভাবনা মাইশার মুখ ছেড়ে দিল, হতাশার শ্বাস ফেলে বলল, তোর মন পড়ার চেষ্টা করছি, আজকে তোর কি হয়েছে জানার চেষ্টা করছি। মাইশা চশমাটা ঠিক করে দাঁড়িয়ে গেল। হঠাৎ আমাকে বোঝার চেষ্টা করার কারণ? আজকে তোর কিছু একটা তো হয়েছে। সব ক্লাস শেষ না করে চলে আসার মেয়ে তো তুই নোস, তার উপর সৃজনীর জন্য চকলেট আনতেও ভুলিস না। আজকে ক্লাসেও দেখলাম মন মরা। কিছু একটা তো হয়েছে। এখন আমি জানি তুই বলবি না কি হয়েছে, তবুও আমি বোকার মতো জিজ্ঞেস করছি, কি হয়েছে তোর? মাইশা হাসলো, ভাবনার পাশে গিয়ে আরো একবার বসলো, ভাবনার হাতে হাত রাখলো। ভাবনাও উৎফুল্ল মনে মাইশার হাতে হাত রাখলো। তার কেন জানি মনে হলো আজকে আর মাইশা কথা লুকাবে না, ঠিক বলবে তার মন খারাপের কারণ। ভাবনা সেই খুশিতে মাইশার হাতে হাত রাখলো। অধীর আগ্রহে শোনার অপেক্ষায় তাকিয়ে রইল মাইশার দিকে, কিন্তু ভাবনার আগ্রহে এক বালতি পানি ঢেলে মাইশা বলল, কে বলেছে তুই আমাকে বুঝিস না? তুই আমাকে সব থেকে ভালো বুঝিস। আমিও অবশ্য তোকে কিছু কিছু বুঝি। এই যে ক্লাসে পড়া বাদ দিয়ে তুই আমার দিকে খেয়াল করলি, সৃজনীর জন্য চকলেট কিনতে গিয়ে তুই এক গাদা আইসক্রিম খেয়ে আসলি, এগুলো আমি বুঝেছি। এখন কথা হলো, মামুনি যদি এগুলো জানে তোর কি হবে বুঝতে পারছিস? ভাবনা চমকে মাইশার হাত ছাড়িয়ে নিল, হেঁচকি তুলতে তুলতে জবাব দিল, তুই কি আমার উপর নজরদারি করিস? কি করে জানলি আমি আইসক্রিম খেয়েছি? মাইশা বুঝল ঠিক জায়গায় আঘাত করেছে সে। ভাবনার ঠান্ডা লেগেছে, তাই ওর মা ওকে ঠান্ডা খেতে বারণ করেছে। আর মাইশা তো আছেই, মাইশার ওপর দায়িত্ব দিয়েছে ব্যাপারটা দেখার। কিন্তু আজকে যেহেতু মাইশা তাড়াতাড়ি চলে এসেছে, সেই সুযোগ যে এই মেয়ে নিয়ে ছাড়বে সেটা মাইশা জানতো। আন্দাজে বলেছে কথাগুলো, তবে কাজে লেগে যাবে ভাবেনি। সত্যি কথা জানতে নজরদারি করা লাগে না, একটু ট্রিক খাটাতে জানলেই হয়। ভাবনা বোকা বোকা হাসি দিয়ে মাইশার সামনে কান ধরে বসে গেল, কিউট ফেস করার চেষ্টা করতে লাগলো এবং বলল, সরি মাইশু, আর হবে না, এইবারের মতো মাফ করে দে। মাকে বলিস না প্লিজ। মাইশা কিছু বলবে তার আগেই দরজার পাশ থেকে আওয়াজ এলো, কে কি বলবে না শুনি। ভাবনা পিছনে না তাকে বুঝে গেছে এইটা তার গর্ভধারিণী মা। নিশ্চয় হাতা খুন্তি নিয়ে এখন তাড়া করবে তাকে যদি মাইশা সব বলে দেয়। মাইশা মুচকি হেসে ভাবনার দিকে তাকিয়ে ভ্রু নাচালো, যার অর্থ এইবার কি করবি তুই। ভাবনাও ইনোসেন্ট মুখ করে মাইশাকে ইশারায় কিছু বলতে মানা করলো। মাইশা ভাবনার মায়ের কাছে গেল। কিছু হয়নি মামুনি, আমি আছি তো, তুমি আমাকে ভরসা করো না। আমি কোনো কিছু করতে দিব না ভাবনাকে, ওই একটু আমাদের মধ্যে কথা আর কি। ভাবনার মা মুচকি হেসে মাইশার গালে হাত রাখলো। তুই যে আমার আর এক মেয়ে, তোকে বিশ্বাস না করে কোথায় যাই বল। এখন দুইজনে ফ্রেশ হয়ে নে,
খাবার দিয়েছি, তাড়াতাড়ি আসবি কিন্তু। মাইশা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ভাবনার মা চলে যেতেই ভাবনা মাইশাকে জাপটে ধরলো। মাইশাও হেসে ভাবনাকে জড়িয়ে ধরলো, মুখে বলল, এই শেষ, আর কিন্তু খাবি না। ভাবনা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। মাইশার ভাবনা দাঁড়িয়ে আছে তাদের বন্ধু বান্ধবদের অপেক্ষায়। আজকে সবাই একসাথে ভার্সিটি যাবে। অবশ্য এটা নতুন নয়, প্রায় তারা একসাথে যায়। হ্যাঁ, মাঝে মাঝে মাইশা ভাবনাকে ছেড়ে আগে চলে যায়, কারণ ভাবনা ঘুম থেকে অনেক দেরিতে ওঠে। তবে আজকে ভাবনা সৃজনীকে বলে রেখেছিল সে যেহেতু চকলেট দিয়েছে তার বিনিময়ে তাকে ডাক দিয়ে দিতে। সৃজনী চকলেটের দরুন কাজটা করে দিয়েছে। সৃজনীকে দুজন মিলে কলেজে রেখে এসে রাস্তায় অপেক্ষা করছে বাকিদের আসার জন্য। অবশ্য দাঁড়ানোর কোনো কারণ নেই, ভার্সিটি বেশি দূর নয়। কিন্তু ওই যে বন্ধুত্বের জন্য মানুষ সবই করতে পারে, সেখানে এটা তো কেবল অপেক্ষা। গাড়ি নিয়ে সে রাস্তা দিয়ে যাচ্ছিল ঈর্ষাদ। আবার কালকে সেই পার্কে যাচ্ছে কণার সাথে দেখা করতে। এইটা তাদের নিত্যদিনের রুটিন। কণা এই সময় কোনো ক্লাস থাকলে সেটা না করে ঈর্ষাদের সাথে দেখা করতে যায়। আর ঈর্ষাদ তো সব সময় ফ্রি, সে প্রস্তুত হয়ে থাকে কখন কণা তাকে ডাকবে আর সে কখন কণার সাথে দেখা করবে। রাস্তায় যেতে যেতে পথিমধ্যে সেই দিনে সেই ঘাসে বসে থাকা মেয়েটি আর তার সামনে আসা মেয়েটিকে দেখে দাঁড়িয়ে গেল ঈর্ষাদ। দূর থেকে দেখেও ঠিক বোঝা যাচ্ছে ডান পাশের মেয়েটি সেই মেয়েটি যে তাকে ইগনোর করেছিল সেই দিন। আজকেও পথের মধ্যে নিশ্চুপ হয়ে দুইজন দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওই মেয়েটা কি সত্যি কথা বলতে পারে না? ঈর্ষাদের কেন জানি ভীষণ জানতে ইচ্ছে করছে। সে গাড়ি দাঁড় করালো সাইডে, তারপর রাস্তা পার হয়ে ভাবনার মাইশার সামনে গিয়ে দাঁড়ালো। মাইশা আশেপাশে দেখছিল, হুট করে তার সামনে চলে আসায় প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও সেদিনে সে ছেলেটা বুঝতে পেরে ভ্রু কুঁচকে তাকায় সে। হ্যাঁ, সেদিন সে খেয়াল করেছিল ছেলেটাকে। অবশ্যই সে সাড়া দিত, কিন্তু ছেলেটা তো অন্য কাউকে ডেকেছে, তাকে তো ডাকেনি। সে কেন নিজের পড়া রেখে সাড়া দিবে? ভাবনা মাইশার একটু সাইডে ছিল। মাইশা হাত ধরে টান দিতে ভাবনার নজর ছেলেটির দিকে গেল। সে কোমরে হাত দিয়ে চেনার চেষ্টা করলো। সেই দিনে সেই ছেলেটা বুঝতে পেরেই বলল, কি চাই? আপনার ফ্রেন্ড বোবা কি না সেটা জানতে চাই। ঈর্ষাদের প্রশ্নে মাইশার ভাবান্তর হলেও ভাবনা ভাবতে লাগলো কার কথা বলছে। কার কথা বলছেন আপনি? ঈর্ষাদ আঙ্গুল দিয়ে তার সামনে থাকা মেয়েটির দিকে তাক করলো। মাইশাকে দেখিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, উনি? ভাবনা বুঝতে পারলো হাসি মুখে মাইশা কথা বলতে পারে। এটা বলতে যাবে তার আগেই মাইশার চোখে চোখ পড়লো। মাইশা মাথা হালকা নেড়ে না বোঝালো, মানে সে চায় না তার ব্যাপারে কাউকে কিছু বলতে। ভাবনাও বুঝে গেল। সেও হাসি খুশি মুখকে কঠোর করার ব্যর্থ চেষ্টা করে বলল, আপনার কি দরকার মশাই? প্রথম দেখাতেই দেখলেন ও কথা বলছে না, এখনো দেখছেন কথা বলছে না, তাহলে কি বোঝা যায়? ও বোবা সেটা বোঝাই যায়। ভাবনার এবার সত্যি রাগ হলো। তার বেস্ট ফ্রেন্ডকে বোবা বলছে, কত বড় সাহস! শুধু বোবা কেন হবে? তার অর্থ আপনার সাথে কথা বলতে চায় না, ইন্টারেস্টেড নয়, বুঝলেন? মাইশা নির্বাক দাঁড়িয়ে এই দিক ওদিক দেখছে। ঈর্ষাদ দুই একবার তাকালেও সে একবারও তাকায়নি। ঈর্ষাদের রাগ লাগলো। তার সাথে কথা বলার জন্য মেয়েরা লাইন ধরে থাকে। তাকে দেখে সব নারী থমকে যায়। সেখানে এই মেয়ে তাকে পাত্তাই দিচ্ছে না। এমন তো না যে সে বিশ্ব সুন্দরী, আহামরি সুন্দরীও না, তবুও এত কিসের তেজ? ঈর্ষাদ আরো কিছু বলবে, তার আগে তাদের মিত্র বান্ধব চক্রের বাকি সদস্য চলে আসলো। ওয়াহিদ এসে সবার আগে ভাবনার মাথায় ঠোকর মারলো। ভাবনা বিরক্তিতে চ শব্দ করলো। রাগের চোখে তাকালো ওয়াহিদের দিকে। ওয়াহিদ বলল, কার সাথে কথা বলছিস? কে উনি? ঈর্ষাদ নিরুত্তর দাঁড়িয়ে আছে। ভাবনা ঈর্ষাদের উত্তর দেওয়ার আগে ওর দিকে তাকিয়ে বলল, কে যে? চিনি না, চল তোরা ভার্সিটি যাই। মাইশু চল তো। ভাবনা মাইশাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো ভার্সিটির দিকে। পিছু পিছু ওয়াহিদ, আনাইশাল, লিপিকা, তাইজিন, উদিত সবাই আসছে। ঈর্ষাদ বোকা বনে গেল। আশ্চর্য, এই ছেলে মেয়েগুলোর মধ্যে কি সামান্য ম্যানার্স নেই? ভদ্রতা কি এরা এখন ভুলতে বসেছে?
ওরা কি জানে না ইরশাদ ওদের ভার্সিটির স্টুডেন্ট ছিল, এখন বেরিয়ে গেছে, মানে ওদের থেকে অনেক বড়। ওরা হয়তো সেকেন্ড বা থার্ড ইয়ার, কিন্তু ইরশাদ আজ থেকে 2 বছর আগে সে বেরিয়ে এসেছে। ইরশাদ রাগে গজগজ করতে করতে গাড়ির দিকে যাচ্ছে। এমন সময় আরো একবার পিছু ফিরে মাইশাকে দেখলো। ওরা দৃষ্টির আড়ালে চলে গেছে। বাহ, এত জোরে হাঁটে। মাইশু মানে মাইশা, নট ব্যাড। নিজের সানগ্লাসটা চোখে লাগিয়ে গাড়িতে বসে ছুটলো গাড়ি নিয়ে পার্কের দিকে। সেখানে তার প্রিয়তমা তার জন্য অপেক্ষা করছে। কিছু দূরে এসে মাইশা ভাবনার হাত আরেক হাত দিয়ে সরিয়ে দিল। সেখানে দাঁড়িয়ে গেল। ভাবনার মাথা নাড়িয়ে কি হয়েছে ইশারায় জিজ্ঞাসা করলো। মাইশা ফুলা নাক দিয়ে বলল, তুই ওই ছেলের সামনে আমার নাম বললি কেন? ভাবনা জিহ্বা কাটলো। ইস, সে তো খেয়ালই করেনি বাইরের কারোর সামনে মাইশা নিজের নাম উচ্চারণ করতে নিষেধ করে দিয়েছিল। তার এইটা পছন্দ না যে বাইরের কেউ তার নাম জানুক। অবশ্য ও কেন চায় না সেইটাও ভাবনা জানে, কিন্তু এখন কি হবে? কই ভাবনা ভেবেছিল আজকে মাইশার সাহায্য করেছে বলে ওর কাছে আইসক্রিম খাওয়ার পারমিশন চাইবে। সেইটা তো আর হবেই না। উল্টো কালকের আইসক্রিম খাওয়াটা মাকে বলে না দিলেই হয়। মানে ভুলে বলে ফেলেছি মাইশু। মাইশা চোখ রাঙালো। উদিত হেসে উঠল। এই মেয়েকে যেটা করতে না করবে সেটা আরো বেশি বেশি করে করবে। আরে সেই সব বাদ দিয়ে যেটা বলতে এসেছিলাম সেইটা বল না। মাইশা ভাবনার দিকে চোখ সরিয়ে ওদের দিকে নজর দিল। কি বলবি তোরা? উদিত বলবে। মাইশা উদিতের দিকে তাকালো। উদিত আগে নিজের শুকনো গলার ঠোক গিলে ভিজিয়ে নিল। শ্যামলা মুখে কিঞ্চিত হাসি ফোটানোর চেষ্টা করে বলল, আসলে মাইসু আজকে তো আমাদের বেশি ক্লাস নেই, মানে ইম্পর্টেন্ট ক্লাস নেই আর কি। তাই ভাবছিলাম আজকে একটু পার্কের দিকে ঘুরতে গেলে হতো না ক্লাস না করে। আসলে এমনি এমনি বলছি না, ওয়াহিদ আমাদের আজকে খাওয়াবে, তাই আর কি যেতাম আর কি ওইদিকে। অনেক ফাস্ট ফুড তো পাওয়া যায়, তাই তো আর কি। মাইশা 2 হাত একসাথে এনে বুকে গুজল। কোন খুশিতে খাওয়াবি তুই ওয়াহিদ? ওয়াহিদের উত্তর দেওয়ার আগে তাইজিন বলল, ওর মেয়ের বোন হয়েছে। সাথে সাথে সবাই বড় বড় চোখ করে তাকালো তাইজিনের দিকে। কি বলেছে বুঝতে পেরে তাইজিন সাথে সাথে বলল, না মানে ওর বোনের মেয়ে হয়েছে। ওয়াহিদ তাইজিনের কথায় সাথে সাথে বিষম খেলো। তাইজিন সবার দিকে তাকিয়ে দেখলো সবাই ওর দিকে এখনো বড় বড় চোখ করে তাকিয়ে আছে। মাইশা চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। তাইজিন বুঝলো না ও তো এদের হেল্প করতে চাইলো, এরা তাহলে এমন করছে কেন? পরক্ষণে ভেবে মনে পড়লো ওয়াহিদের তো কোনো বোনই নেই। মনে পড়তে সবার দিকে তাকিয়ে বোকা বোকা হাসি দিল। উদিতের দিকে তাকিয়ে ইশারায় বোঝানোর চেষ্টা করলো যেন ও বিষয়টা ম্যানেজ দেয়। উদিত মাইশার দিকে তাকিয়ে বলল, ওর খালাতো বোনের আর কি। সবাই সমস্বরে হ্যাঁ হ্যাঁ বলে উঠলো। মাইশা বলল, ও খালাতো বোন হয়, তার জন্য ও কেন ট্রিট দেবে? ওর খালাতো বোন দেবে, নিজের বোন হলে না হয় বুঝতাম, কিন্তু ওয়াহিদ কবে থেকে আমাদের এই সূক্ষ্ম বিষয়ে ট্রিট দেওয়া শুরু করলো? সে যাই হোক, বাড়তি খরচ করবি না। মা বাবা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে, আমাদের এইসব খাওয়ানোতে সেটা অপচয় করার কোনো প্রয়োজন নেই। সবাই মিলে ওয়াহিদকে গুতালো, কারণ যে খাওয়াবে সে কোনো কথাই বলছে না দেখে মাইশা আরো বেশি নিষেধ করছে। অবশেষে বাধ্য হয়ে ওয়াহিদ বলল, মাইশা প্লিজ রাজি হয়ে যা, আমি তো সহজে খাওয়াই না। ওরাই তো বললো আজকে যেহেতু খাওয়াতে চাইছি আর না করিস না। ভাবনা গিয়ে মাইশাকে জড়িয়ে ধরলো। সাথে ছিল আনাইশা আর লিপিকা। ওরা 3 জন মিলে মাইশাকে প্লিজ প্লিজ বলতে লাগলো। মাইশা আর কি করবে, অজ্ঞতা রাজি হলো। সবাই মিলে ছুটলো একসাথে পার্কে খাবার খেতে আর ঘুরতে। কিছুক্ষণের মধ্যে পৌঁছেও গেল তারা। আনাইশা নিজের মেকআপটা আরো একবার আয়নায় দেখে ভেতরে গেল। লিপিকা মাইশা ভাবনা আগে আগে হাঁটছে, তার পেছনে আছে ওয়াহিদ তাইজিন উদিত, সবার পেছনে আছে আনাইশা। মেকআপ দেখছে তো তাই। সবার আগে ওদের সামনে পড়লো ফুচকার দোকান। লিপিকা তো কারো কোনো বাধা না শুনে দৌড়ে গেল ফুচকার দোকানে। কারো কোনো পারমিশন না নিয়ে এসে 7 প্লেট ফুচকার অর্ডার দিয়ে দিল। লিপিকার অর্ডার শুনে ওয়াহিদ ছুটে এসে ওকে বকা শুরু করলো। কিরে তুই তো এক জায়গায় আমার সব টাকা খরচ করে দিবি মনে হচ্ছে।
আমাকে কি ফকির বানানোর ফোন দিয়ে আনছিস? তারপর পাশে দিয়ে উদিতের কানে কানে বলল, শোন, একে তো আমার খাওয়ানোর কোনো প্ল্যান ছিল না, তারপর তোরা জোর করে ফাঁসালি ভালো কথা, কিন্তু একবারও আমার পকেটের কথা ভাবছিস না। তাড়াতাড়ি এই মেয়েকে আটকা, নইলে আমি কিন্তু মায়েশাকে বলবো তোরা মিথ্যা বলছিস। পাশে থেকে ভাবনা জবাব দিল, মাইশাকে কিছু বলিস না, বিশ্বাস কর আমাকে আস্ত রাখবে না। তোরা জানিস না যে এখানে বেজোর মানুষ থাকে, সেইখানে নিজেদের মধ্যে গুজুর গুজুর করতে নেই। কি কথা বলছিস তোরা? ভাবনা ওয়াহিদের থেকে সরে কিছু বলবে, তার আগে মাইশা আবারও জিজ্ঞাসা করলো, কি হয়েছে ওয়াহিদ, কোনো সমস্যা? না না, কিছু না, আসলে এমনি আর কি। তোদের সবাইকে আমি 2টা অফার দিচ্ছি। প্রথমটা শুধু ফুচকা, দ্বিতীয়টা ভেলপুরি আর হাওয়াই মিঠাই। বল কোনটা খাবি? আনাইশার ভেলপুরি ভীষণ পছন্দ, আর ভাবনার হাওয়াই মিঠাই। তবে লিপিকার ফুচকাকেও তো তুচ্ছ করা যায় না, তাই না? সবাই মিলে গভীর চিন্তায় পড়ে গেল। ওয়াহিদ হাসলো। মেয়েটা তাদের ফ্রেন্ড সার্কেলের সবাইকে বুঝতে পেরেছে যে ওয়াহিদের কাছে এত টাকা নেই, তাই এই অফার দিয়েছে। কারণ এরা যা ফুচকা খাওয়ার পর বলবে আরো খিদে পেয়েছে। সবাই চিন্তায় পড়ে গেল। ফাইনালি লিপিকা বলল, ফুচকা আমি কিছুদিন আগেই খেলাম, এর থেকে চল দ্বিতীয় অফারটা নেই। সাথে সাথে সবাই চিল্লিয়ে উঠলো। উৎপল্ল মনে সায় দিল লিপিকাকে। মাইশা হাসলো। তারপর সবাই মিলে দল বেঁধে গেল ভেলপুরির দোকানে। সেখানে ভেলপুরি খেতে খেতে সবাই বিভিন্ন গল্প করছে। হুট করে আনাইশা কিছু একটা দেখে চিল্লিয়ে উঠলো। সবাই চমকে উঠলো ওর চিৎকারে। তাইজিন জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? গরুর মতো চিল্লাছিস কেন? আনাইশা কিছু না বলে আঙ্গুল দিয়ে তাদের থেকে সামান্য দূরের বেঞ্চিতে একটা কাপড়কে দেখিয়ে দিল। ছেলেটাকে তারা চিনতে না পারলো পাশের মেয়েটাকে চিনলো। উদিত বলল, আমাদের সিনিয়র কণা আপু না? সাথে ছেলেটাকে চেহারা তো বোঝা যাচ্ছে না। শুনেছিলাম আপু নাকি প্রেম করে না, ভীষণ ভদ্র। এই তার ভদ্রতার নমুনা? ছে ছে। স্বাভাবিক, কিন্তু এই মেয়ে নিজের ভদ্ররূপ দেখিয়ে কত ছেলেকে ঘায়েল করে। এই ব্যাপারটা একটু বুঝে নিতে হবে না? তার পেটে পেটে আসলে কি? এই চল তো টিপি। আনাইশা লিপিকে টেনে নিয়ে গেল। পিছনে ছুটলো ওয়াহিদ, তাইজিন আর উদিত। ওদেরও জানার আগ্রহ হচ্ছে। ভাবনাও মাইশাকে টেনে নিতে লাগলো, কিন্তু মাইশা হাত আটকে দিল। বলল, কি দরকার অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর? বাদ দে না। ভাবনা বাধা মানলো না। সে নিজেও দৌড়াতে লাগলো, সাথে মাইশাকেও দৌড়ে নিতে লাগলো। হুট করে এতগুলো ছেলেমেয়ের দল একসাথে দৌড়ে সামনে আসতে দেখে ঘাবড়ে যায় কণা। তড়িৎ গতিতে উঠে দাঁড়ায় ইরশাদকে নিয়ে। এটা একটু বোঝার চেষ্টা করে ছেলে মেয়েগুলো কেন এদিকে আসছে। খেয়াল করে দেখতে বুঝে যায় এরা ওর ক্যাম্পাসের জুনিয়র, 3rd ইয়ারের স্টুডেন্ট সব। কিন্তু এরা এইখানে কেন? এখন ক্লাস টাইম, তাই বেশি কেউ এখানে আসে না এদিকে। সেজন্য তো কণা এই সময় আসে ইরশাদের সাথে দেখা করতে। সেখানে এরা এই সময়। কণার মনে পড়লো ওর সাথে ইরশাদ আছে, কিন্তু ওরা হয়তো দেখে ফেলেছে ওকে। চাইলেও ও লুকাতে পারবে না, কিন্তু এখন ঘাবড়ে গেলে ওরা আরো সন্দেহ করবে। এই ভেবে কণা নিজের মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো। ওরা সামনে দাঁড়াতে হাসি হাসি মুখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার তোমরা এখানে? হে, আসলে কণা আপু আজকে ক্লাস কম তো তাই এসেছি। কণা এর বদলে কোনো প্রশ্ন করলো না, কারণ সেও তো ক্লাস বাদ দিয়ে এইখানে এসেছে। এখন কিছু বলতে গেলে উল্টো প্রশ্ন করবে যে কেন এসেছে এখানে ও। তাই সৌজন্যমূলক হাসি দিয়ে আবার বলল, ও আচ্ছা, আমিও এসেছি আমার কাজিনকে নিয়ে ঘুরতে। বলে ইরশাদকে দেখিয়ে দিল। ইরশাদের ভাবান্তর হলো না। এইটা নতুন কিছু না, যতবারই এরকম সিচুয়েশন এসেছে ইরশাদকে কণার ভাই, বোনের স্বামী, বান্ধবীর স্বামী, কাজিন অনেক কিছু হতে হয়েছে। এই আর নতুন কিছু না। হুট করে ইরশাদের চোখ গেল সবার পিছনে দাঁড়িয়ে থাকা মাইশা আর ভাবনার দিকে। ভাবনা মাইশাকে কিছু একটা বোঝাচ্ছে, আর মাইশা বারবার নিজের হাত ছুটাতে চাচ্ছে, কিন্তু ভাবনা আরো শক্ত করে ওর হাত ধরে রেখেছে। ইরশাদ ওদের দেখেই বলে উঠল, এই তোমরা সেই দিনের মেয়ে দুইটা না, যাদের সাথে একটু আগেও আমার দেখা হলো?
মাইশার ভাবনা পিছনে দাঁড়িয়ে এতক্ষণ নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছিল, খেয়ালই করেনি কণার পাশের ছেলেটার চেহারা। ঈর্ষাদ যখন ডাকলো তখন দেখেও ওরা চমকালো। ভাবনা একটু ভয় পেল, কারণ ও তো কম কথা শোনায়নি এই ছেলেকে। এখন যদি কণা আপুর চেনা পরিচিত কেউ হয় আর কণা ওদের শাস্তি দেয় ছেলেটার সাথে খারাপ ব্যবহার করার জন্য, তখন কি হবে ভেবেই ভাবনার বুক দুরু দুরু কাঁপছে। মাইশাকে হাতের কোনোই দিয়ে গুঁতো দিল ভাবনা। মাইশা কোনো কথা না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। ঠিক শিক্ষা হয়েছে। মাইশা বলেছিল অন্যের ব্যাপারে নাক না গলাতে, এখন নিজেই ফাঁসলো। ওয়াহিদ, উদিত, তাইজিন, লিপিকা, আনাইশা ব্যাপারটা বোঝার চেষ্টা করলো। পরক্ষণে মনে পড়লো একটু আগে যার সাথে দাঁড়িয়ে ভাবনা তর্ক করছিল, এইটা তো সেই ছেলে। সবাই পিছু ফিরে ভাবনার দিকে তাকালো। ভাবনার ইনোসেন্ট মুখ বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে গেছে। সবাই পিছু ফিরে ভাবনার দিকে তাকালো। ভাবনা ইনোসেন্ট মুখে বোকা বোকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। পূর্ব পরিচিত দেখে কণা অবাক হলো, কারণ ঈর্ষাদ নিজের আত্মীয় বাদে অন্য মেয়েদের সাথে কথা বেশি বলে না প্রয়োজন ছাড়া। সে জিজ্ঞাসা করলো, তুমি ওদের চেনো? কণার দিকে একবার তাকে উত্তর দিল ঈর্ষাদ। ভার্সিটিতে যাদের দেখেছিলাম সেই মেয়ে দুইটা। কণা বুঝতে পারলো সেই ঘটনাটা। ভীষণ হাসি পেল তার, কারণ ঈর্ষাদ বেশ রাগান্বিত চোখে তাকিয়ে আছে মেয়ে দুটির দিকে, কিন্তু হাসা তো যাবে না, তাই ব্যাপারটা ঘুরিয়ে বলল, ও আমার কাজিন ঈর্ষাদ। আর ঈর্ষাদ, এরা আমার ভার্সিটির জুনিয়র, একই ডিপার্টমেন্ট, 3rd ইয়ার। ভীষণ ভালো একটা গ্রুপ, কেউ কাউকে ছাড়া থাকে না, সব সময় একসাথে। বন্ধুত্বের অনেক ভালো একটা উদাহরণ এরা। সেটা তো বুঝতেই পেরেছি। আজকে তাহলে আসি কণা আপু, ভার্সিটিতে দেখা হবে। কণা বিদায় দিবে, তার আগে ঈর্ষাদ বলল, সে কি চলে যাবে কেন? তোমাদের সিনিয়রের সাথে দেখা করলে কিছু খাওয়া দাওয়া করবে না? আজকে আমি তোমাদের ফুচকা খাওয়াবো। তোমরা সবাই খাও তো, তাই না? লিপিকা তো লাফিয়ে উঠে সবার আগে উত্তর দিল। আসলে ঈর্ষাদের ইচ্ছা করছে মাইশা কথা বলতে পারে কিনা সেটা জানার জন্য, তাই সে কিছু সময় এদের সাথে কাটাতে চাচ্ছে। কথা বলতে পারলে তো আর চুপ করে থাকবে না, নিশ্চয়ই কথা বলবে, এতক্ষণে একবার হলেও। কণা জানে না হুট করে তার সাথে কথা না বলে ঈর্ষাদ এদের ট্রিট দিতে চাচ্ছে কেন। তাদের তো উচিত ছিল এইখান থেকে জলদি সরে যাওয়া, নইলে এরা ঠিক সন্দেহ করত। সেইটা না করেও আরো এদের সাথে সময় কাটাবে। ব্যাপারটা সত্যি অবাক করার মতন। এখন সবার সামনে তো আর জিজ্ঞাসা করা যায় না। কণা ভাবলো পরেই জিজ্ঞাসা করে নিবে। সবাই মিলে দল বেঁধে ফুচকার দোকানের দিকে যেতে লাগলো। ঈর্ষাদ ফুচকাওয়ালাকে 9 প্লেট ফুচকা বানাতে বলল। ভাইয়া নয়, প্লেট না, 8 প্লেট দিতে বলুন। আমাদের একজন ফ্রেন্ডের শরীর খারাপ লাগায় সে চলে গেছে। সবাই এতক্ষণে খেয়াল করলো মাইশা তাদের সাথে নেই। উদিত জিজ্ঞাসা করলো, কখন গেল মাইশা? কি হয়েছে ওর? সিরিয়াস কিছু? ও তো এইভাবে লুকিয়ে যাওয়ার মেয়ে নয়। ও আমাকে জানিয়ে গেছে, তোরা ভাবিস না, সিরিয়াস কিছু না। উদিত ছটফট করতে লাগলো, ব্যস্ত হয়ে পড়লো হুট করেই। ওয়াহিদ খেয়াল করে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর উদিত? আচ্ছা শোন, তোরা খেয়ে নে, আমি আসছি। উদিত কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে প্রায় দৌড়ি বেরিয়ে গেল ওইখান থেকে। কেউ চেয়েও আটকাতে পারলো না। সবাই জানে মাইশার প্রতি উদিতার একটা সফট কর্নার আছে, কিন্তু উদিত চায় না সবাই মিলে সেটা মাইশাকে জানাক। উদিত চায় মাইশা নিজে বুঝুক, নিজে ফিল করুক। কিন্তু এসবের মাঝে সবার খাওয়ার মোডে চলে গেল। তবে লাবণ্যকে তো আর নিরাশ করতে পারে না। মাইশা এজন্যই বলে যায়নি, ভেবেছে লাবণ্য কষ্ট পাবে, কিন্তু সবারই ভাবনার মাঝে লাবণ্যই বলল, শোনো না, আমার খেতে ইচ্ছে করছে না, চলো অন্য একদিন খাবো। উদিত নেই, মাইশা নেই। আমারও সেটাই মত। ওয়াহিদ কণা আর ঈর্ষাদের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হেসে বলল, আমাদের ট্রিট দিতে চেয়েছেন তার জন্য ধন্যবাদ ভাইয়া, আপনারা এনজয় করুন, আমরা আজকে একটু বাসায় চলে যাব। কণা হয়তো এই কথার অপেক্ষাই ছিল। সে সাথে সাথে ওদের যাওয়ার কথায় উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ যাও, সমস্যা নেই, ভার্সিটিতে দেখা হবে, সাবধানে যেও।
সবাই মাথা দুলিয়ে বিদায় নিয়ে নিল। এদিকে ইরশাদ ভালোই বুঝতে পেরেছে মেয়েটা তার থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু পালালো কেন? ইরশাদ তো শুধু জানতেই চাচ্ছে মেয়েটা কথা বলতে পারে কিনা। এত দেমাগ কিসের? এইটা জানতে চাওয়া কি খুব বড় অপরাধ? ইরশাদকে অন্যমনস্ক দেখে কণা ওর হাত ধরে নাড়া দিল, চোখের ইশারায় জিজ্ঞাসা করলো কি হয়েছে। ইরশাদ মাথা নাড়িয়ে বলল তার কিছু হয়নি। কণা এইবার মুখে জিজ্ঞাসা করলো, তুমি হুট করে ওদের ট্রিট দিতে চাইলে কেন? ওদের ওই যে মাইশা বলে মেয়েটা আছে না, জানতে মন চাইছিল ও কথা বলতে পারে কিনা। আমি যখনই দেখি তখনই চুপ করে থাকে, বুঝতে পারছি না ও কি বোবা নাকি। কণা অবাক হলো, একটা মেয়ে কথা বলতে পারে কিনা সেটা জানার প্রতি এত আগ্রহ ইরশাদের। কই, আগে তো কখনোই এমন হয়নি। আর কণাই তো বলতে পারবে কথাটা, তার জন্য এত পরিশ্রম করার কি দরকার ছিল? আশ্চর্য ইরশাদ, এইটুকুর জন্য তুমি ওদের ট্রিট দিতে চাইছো? আমাকে জিজ্ঞাসা করলেই তো আমি বলে দিতাম। ইরশাদের হুঁশ এলো, ঠিকই তো, কি বোকার মতন কাজ করলো সে। এখন তো মেয়েটাকে দেখেই ফেলেছে কণা, তাহলে ওই তো সব বলতে পারবে মেয়েটার কথা। খামোখা এত বুদ্ধি খাটালো। তুমি বলো তাহলে, মাইশা কি কথা বলতে পারে? আর ও কি সবসময় এমন চুপচাপ স্বভাবের? কণা ভ্রুকুচকে তাকালো ইরশাদের দিকে, জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি হঠাৎ একটা মেয়ে ব্যাপারে এত আগ্রহ দেখাচ্ছ কেন? ইরশাদ এবার প্রশ্ন করা থামালো, বুঝতে পারলো সে কি করছে। সত্যি তো, সে কেন ওই মেয়েকে নিয়ে এত ভাবছে? তার তো এসব আগ্রহ ছিল না, থাকার কথাও নয়। আর সে হুট করে এই মেয়েকে নিয়েই বা পড়লো কেন? না না, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কণা কষ্ট পাবে এইসবে। সে সামান্য অচেনা একটা মেয়ের জন্য তার ভালোবাসাকে কেন কষ্ট দিবে? অসম্ভব। সে আর ওই মেয়েকে নিয়ে ভাববে না, না ভাববে আর না কোনো প্রশ্ন করবে। কিছু না কণা, এমনি জাস্ট আগ্রহ। আচ্ছা চলো, সময় হয়ে গেছে, তোমাকে বাড়ি পৌঁছে দেই। ইরশাদ এগিয়ে যেতে লাগলো। কণা কোনো প্রত্যুত্তর করলো না, আর না কোনো প্রশ্ন করলো। সেও পিছু পিছু ইরশাদের গাড়িতে গিয়ে বসলো। রাস্তা দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে আনমনে হেঁটে চলেছে মাইশা। গাড়ির দিকে খেয়াল নেই তার। সে ব্যস্ত তার নিজের ভাবনা নিয়ে, নিজের চিন্তার জগৎকে নিয়ে, নিজের অতীতের ফেলে আসা স্মৃতিগুলো নিয়ে। কি হবে কি না হবে এইসব তার মাথায় আসছে না। সে বড় একটা পিছু টানে পড়ে গেছে। চেনা অচেনার ভিড়ে হারিয়ে গেছে সে। রাস্তা খুঁজে পাচ্ছে না বেরিয়ে আসার। হাত দিলে চারদিকে কেবল অন্ধকার, প্রশ্নের ঝুলি ভর্তি, কিন্তু তার কাছে কোনো উত্তর নেই। কি হবে তার সত্তা? কি হবে তার ভবিষ্যৎ? তার পিছুটান কি তার সামনে বাস্তবতা হয়ে ফিরে আসবে, নাকি আবার সেই স্মৃতিটাকে আস্থা করে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত তার? এইসব ভাবছে আর হাঁটছে। হুট করে কে যেন হ্যাচকা টান দিয়ে তাকে রাস্তার মাঝে থেকে সরিয়ে সাইডে নিয়ে আসে। কারো একটা বুকের সাথে ধাক্কা খায় সে। মুখ তুলতে দেখে সেটা উদিত। এভাবে আনমনা হয়ে কেন হাঁটছিলি মাইসু? এখানে এখনই তো গাড়ি এসে তোকে টক্কর দিয়েছে, তো আমাদের তখন কি হতো বলতো? একটু তো সাবধানে চলতে পারিস নাকি? একটু তো সাবধান হতে পারিস, নিজের জন্য না হোক আমার জন্য কিংবা আমাদের জন্য। মাইশা হাসলো। উদিত তাকে প্রচুর কেয়ার করে। কেয়ারিং ফ্রেন্ড হিসেবে যদি কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় তবে সেটা নিশ্চিত উদিত পাবে। বেশ, চল বাসা পর্যন্ত দিয়ে আসবি, তাহলে তো আর চিন্তা থাকবে না, তাই না? উদিত হাসলো। কিছুটা পথ তো মেয়েটার সাথে থাকা যাবে, এই ভেবেই খুশি হলো সে। বেশি না হোক, স্মৃতি বানাতে অল্প কিছু মুহূর্তই যথেষ্ট। গরমে নিজের ঘরের দরজা জানালা বন্ধ করে এসি ছেড়ে শুয়ে আছে ইরশাদ। করার মতন তার আর কোনো কাজও নেই। মা বাবা তার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না, সেও কথা বলতে ইচ্ছুক না। কথা বলার মধ্যে একমাত্র সায়ন বলে। তার ছোট ভাইটা ভাইয়া বলতে পাগল। তাদের বয়সের ডিফারেন্স মাত্র 2 বছরের। তবুও তার ছোট ভাই তার কাছে আসলে বাচ্চাদের মতন করে, জেদ করে, রাগ করে, মাঝে মাঝে আবার বড়দের মতন বুঝায় যে কোনটা করলে কি হবে। তার সুখের পরিবারটা এক নিমেষে ভেঙে গেল এক অনিমন্ত্রিত মেয়ের জন্য, যে হুট করে তাদের মাঝে প্রবেশ করে, হুট করে সব লন্ডভন্ড করে দিয়ে লাপাত্তা হয়ে গিয়েছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজ হলো। ইরশাদ হাসলো। ঘড়িতে সময় দেখেনি বুঝলো তার ভাই এসেছে খাবার নিয়ে। এটা তো তার খাওয়ার সময়। সে অন্যদের মতন বাড়ির সবার সাথে বসে খায় না,
সে একা নিজের ঘরেই খায়। এমনটা না যে তাকে কেউ কিছু বলেছে, কিন্তু নিজে থেকে না গেলে তাকে যখন কেউ খেতে ডাকবে না, তাহলে কি দরকার আগ বাড়িয়ে উটকো ঝামেলা হয়ে তাদের সুখের খাবার নষ্ট করা। এমনিতেও ইরশাদকে কেউ ঠিক পছন্দ করে না তার বাড়ির, কারণটা ওই একটা মেয়ে। এবার দরজায় কড়া নাড়ার সাথে সাথে একটা কণ্ঠ ভেসে আসলো, ভাইয়া আসবো। ইরশাদ সোজা হয়ে বসলো, আতশোয়া হয়ে জবাব দিল, আয়। সায়ন ভিতরে ঢুকলো, হাতে খাবার প্লেট। সায়ন বরাবরই হাসি মুখের মানুষ, যে পরিস্থিতি থাকুক তার মুখে হাসি সব সময় বিরাজ থাকে। টোল পড়া এই ফর্সা মুখের মুচকি হাসিতে সব মেয়ে ঘায়েল হয়। অজ্ঞতা স্বীকার করতেই হবে যে ইরশাদের থেকে ওর ভাই সায়ন বেশি সুন্দর। ইরশাদ কেবল ফর্সা, কিন্তু নজর কাড়ার সৌন্দর্য আছে সায়নের মাঝে, বিশেষ করে তার ওই বাদামি রঙের চোখ। ইরশাদ বলল, বস এখানে। তোকে খাবার আনতে বলেছে কে প্রতিদিন? শিফানি খালাকে বললেই তো উনি এনে দেবে। সায়ন কিছু বলল না, পাশে রাখা একটা ছোট টেবিলে বসে খাওয়া সার্ভ করতে লাগলো। গ্লাসে পানি ঢেলে বলল, আমাকেও দূরে সরাতে চাইছিস বুঝি? ইরশাদ হাসলো, তার ভাইয়ের অভিমান বরাবরই বেশি। সামান্য কিছু কথাতে দূরত্ব আনলেও সে সহ্য করবে না। ইরশাদ উত্তর দিল, তোকে দূরে সরাতে যাব এমন সাধ্য আমার নেই, তবে হ্যাঁ, আমি নিজে থেকে কাউকে দূরে সরাই না। সবাই নিজে থেকে আমার থেকে দূরে সরে যায়, যেমন মা আর বাবা। তবে এখন থাকার মধ্যে কেবল তুই আর কনাই আছিস, আর কেউ নেই। সায়ন উঠে দাঁড়ালো, ভাইয়ের পাশে গেল, জিজ্ঞাসা করলো, কনা তোর অতীতের ব্যাপারে জানে? ইরশাদ চোখ মুখ শক্ত করে নিল সাথে সাথে। তার অতীত নিয়ে কথা তার পছন্দ না, সে তার অতীতকে মনেও করতে চায় না। জঘন্য এক অতীত, জঘন্য এক নারীর সাথে তার জীবনটাকে চোরাবালিতে আটকে দিয়েছে মেয়েটা। উত্তর করলো, জানতে ইচ্ছুক নই, আর যেই অতীতের কোনো অস্তিত্ব নেই সেই অতীতকে মনে করব কেন আমি? মা বাবা যেই দিন বুঝবে সবটা। ইরশাদের কথা শেষ হওয়ার আগে তার কথার মাঝে সায়ন বলে উঠল, অতীতে তুই এক অদৃশ্য বন্ধনে বেঁধে আছিস ভাইয়া। সেই সুতো না ছিঁড়লে তুই কখনোই অন্য সুতোয় নিজেকে বাঁধতে পারবি না, আর না মা বাবা বাঁধতে দিবে। তোর মনে হয় মা বাবা আমাকে নিয়ে ভাবে? তারা আমার থেকেও বেশি ওই মেয়েটাকে নিয়ে ভাবে। সেই জন্যই তো ওই মেয়ের চলে যাওয়ায় আমার দোষ নেই এখনো। তাদের আমি কি করে বুঝাই তারা যেটা করেছে সেটা ভুল? তোর সাথে যা হয়েছে সেটা ঠিক না ভুল আমি জানি না, কিন্তু মিনহার চলে যাওয়াটা ভুল ছিল, মারাত্মক ভুল ছিল। ইরশাদ সায়নের দিকে একবার তাকালো, আবার মুখ ফিরিয়ে নিয়ে টেবিলে রাখা খাবারের দিকে তাকিয়ে কিছু না বলে খেতে বসে গেল। সায়ন আর ঘাটালো না, যা হয়েছে তাতে কে কতটা দোষী সে জানে না। তবে মিনহার কাউকে না বলে চলে যাওয়াটা ভুল ছিল। আজও সবার মনে একটাই প্রশ্ন, কি এমন হয়েছিল সেই রাতে যে বাসর রাতে তাকে উধাও হয়ে যেতে হয়েছে? সবাই মিলে মাইশাকে ঘিরে ধরে আছে, কারণ একটাই, মাইশার নাকি মাথা ব্যথা। কিন্তু হুট করে মাথা ব্যথা কেন হবে, এটাই সবার প্রশ্ন। নিশ্চয়ই কোথাও একটা ব্যথা পেয়েছে, নইলে এমনি এমনি কি ব্যথা হয়? এখন মাইশা কিভাবে বোঝাবে সবাইকে কালকে রাতে তার ঘুম হয়নি, তাই তার মাথা ব্যথা উঠেছে? সবাই তার কোনো কথাই শুনছে না, খালি একের পর এক জেরা করেই চলেছে। আপাতত শুধু ভাবনা, সৃজনী, ভাবনার মা আর বাবাই প্রশ্ন করছে। একটু পর তার পুরো মিত্র বান্ধব চক্র এসে হামলা করবে। মাইশার প্রশ্নের উত্তর দিতে না পেরে মুখ খুলল, তোমরা থামবে? আমি আর কত প্রশ্নের উত্তর দিব? বললাম তো আমি কোথাও পড়ে যাইনি, কোথাও ব্যথাও পাইনি, আসলে ঘুম হয়নি তাই। ভাবনার মার সাথে সাথে ভাবনাকে সরিয়ে সামনে এসে দাঁড়ালেন, একেবারে মাইশার বরাবর এসে কোমরে হাত দিয়ে রণমূর্তি ধারণ করলেন, চোখগুলো বড় বড় করে নিলেন। মাইশাকে ভয় দেখানোর চেষ্টা আর কি, কিন্তু মাইশা তো জানে তার মামুনি আর যাই হোক তাকে রাগ দেখাতে পারবে না। এগুলো সবই লোক দেখানো ভং, মাইশাকে ভয় পাওয়ানোর চেষ্টা। ভাবনা নিজের মায়ের লোক দেখে অভ্যস্ত, কিন্তু আজকের লোক দেখে একটু বেশি হাসি পাচ্ছে। মানে সত্যিকারের রাগ আর মিথ্যা মিথ্যা রাগের মধ্যে তো পার্থক্য আছে, দেখলে বোঝা যায় সেটা। তার মাও ব্যতিক্রম না, কিন্তু এখন হাসলে তার কপালে ঝাড়ুর বাড়ি জুটবে, তাই নিজের হাসিটাকে কবর দিয়ে আপাতত মায়ের দিকে ফোকাস করলো। কি হয়েছে মামুনি? মাইশার কথায় তেতে উঠলেন ভাবনার মা, কপট রাগ দেখিয়ে বললেন, কি সমস্যা তোর?
ব্যথা পেলে বলা লাগে না? ঘুম হবে কি করে? ব্যথা পেয়েছিস তো, তুই তো ব্যালেন্স ঠিক রাখতে পারিস না, হুটহাট পড়ে যাস। ভাবনার মায়ের কথায় ভাবনা হাসি আটকালেও সৃজনী হাসি আটকাতে পারছে না। ঠোঁট টিপে রেখে কোনো মতে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। হাসির কারণ একটাই, ভাবনার মা ভাবনা বা সৃজনীকে বকলেও একই ডায়লগ দেয়। আসলে সমস্যা হচ্ছে ভাবনার মা তার মেয়েগুলোকে ভীষণ ভালোবাসে, কিছুতেই ওদের বকতে পারে না। তবে কথায় তো আছেই, মা জাতিকে কঠোর হতেই হবে, নইলে সন্তান বিগড়ে যাবে। তাই ভাবনার মা মাঝে মাঝে একটু রাগ দেখানোর চেষ্টা করে, এই আর কি। ভাবনা সৃজনীকে হাসি আটকানোর ব্যর্থ চেষ্টা করতে দেখে পা টিপে টিপে তার কাছে যায়, কোনোই দিয়ে গুতা দিয়ে কানে কানে বলে, সৃজনী, এমনি অনেক কষ্টে নিজের হাসি আটকেছিস, তুই আর হাসিস না। তোকে হাসতে দেখলে আমার হাসি কন্ট্রোললেস হয়ে যাবে। সৃজনী একটা লম্বা শ্বাস নিল। তার বোনকে বাঁচাতে হাসি কন্ট্রোল করতে হবে, নইলে ভাবনা একবার হাসা শুরু করলে সে সহজে যে থামবে না, সেটা সৃজনী জানে। মাইশার গলা সেই সময় ভেসে আসলো, মামুনি, তুমি বৃথা চিন্তা করছো। আমি ছোট বাচ্চা নই, আমি নিজেকে সামলাতে জানি। মাথা ব্যথা করছে শুধু, তুমি একটু মাথার বাম লাগিয়ে দাও আর একটু রং চা করে দাও, তাহলেই হবে। ব্যাস, আর কি। ভাবনার মা মেয়ে আবদার শুনে গলে পানি হয়ে গেলেন। নরম স্বরে জিজ্ঞাসা করলেন, খুব ব্যথা করছে মা? ভাবনার মাকে আর পায় কে? অমনি সাথে সাথে ছুটলো বাম আনার জন্য আর রান্নাঘরে চা বসানোর জন্য। উনি যেতেই ভাবনা মাইশাকে বলল, কি জাদু করেছো বলো না, আমার মা তোমায় ছাড়া কিচ্ছু বোঝে না। আমি তোদের মতন ব্যাককল না, যথেষ্ট বুদ্ধি আছে, তাই সবার মন নিমিষেই গলিয়ে দিতে পারি। আমার মা যখন রাগ করতো তখনও তো। বাকিটার বলতে পারলো না। পুরনো ক্ষত তাজা হতে লাগলো তার। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো, কথাগুলো দলা পাকিয়ে গেল, শ্বাস প্রশ্বাস আটকে আসতে চাইলো। মাইশা নিজেকে সামলে বলল, আমি আসছি ফ্রেশ হয়ে, মামুনি চলে আসবে। মাইশা এক মুহূর্ত দাঁড়ালো না, তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে পড়লো। সৃজনী বুঝলো বোনের মনের কষ্ট। মা বাবাকে তারও যে ভীষণ মনে পড়ে। সে ছোট থাকলেও কি হবে, মায়ের গন্ধটা আজও তার নাকের আশেপাশে ঘুরে। কিন্তু সে জানে সে কোনোদিন মাকে জড়িয়ে ধরতে পারবে না, আর না পারবে বাবার সাথে বেড়াতে। তার যে সব ঝড়ে ধ্বংস হয়ে গেছে, রেখে গেছে শুধু তাকে আর তার আপুকে। তার আপু এক পিছুটার নামক অসুখে আক্রান্ত হয়ে পড়েছে, এক অনিশ্চিত ভবিষ্যতে অনিশ্চিত সম্পর্কে আবদ্ধ হয়ে গেছে। তারা কি আদৌ কোনোদিন পারবে স্বাভাবিক জীবনে ফিরতে? কি ভাবছিস? ভাবনার ডাকে সৃজনী কল্পনা থেকে ফিরে আসলো, মুচকি হেসে বলল, কিছু না আপু। ভাবনা বুঝলো মাইশা ওর মায়ের কথা তোলায় সৃজনী কষ্ট পেয়েছে। মাইশা ও সেজন্যই চলে গেল নিজের কষ্ট লুকাতে। ভাবনা কিছু বলবে তার আগেই ভাবনার মা চলে আসলো হাতে বাম নিয়ে। কি রে, মাইশা কই? ভাবনা সৃজনীর দিকে তাকিয়ে দেখলো মেয়েটার চোখগুলো ছলছল করছে। এখনই কেউ আগলে নিলে গড়গড় করে চোখ দিয়ে পানি পড়বে। ভাবনা মায়ের কাছে গিয়ে বলল, তোমার দুই মেয়ে তাদের মা বাবাকে মনে করে কাঁদছে, দেখো না ছোটটার চোখে পানি টলমল করছে। ভাবনার মা সৃজনীর দিকে তাকালো, মুখ গোমড়া করে বলল, কেন, ওদের মা বাবা কি মরে গেছে নাকি? আমরা তো সুস্থ শরীরে বেঁচে আছি, তিন মেয়ের ঘরের নাতি নাতনি না দেখে মরছি না। হ্যাঁ। সৃজনী হাসলো, ছুটে গেল ভাবনার মায়ের কাছে, জড়িয়ে ধরে বলল, তুমি আছো বলেই তো আপু আর আমি এখনো মায়ের অভাব বুঝিনি মামুনি। তুমি ভীষণ ভালো, খুব ভালোবাসি তোমাকে মামুনি। ভাবনার মা সৃজনীর কপালে চুমু দিয়ে নিজেও জড়িয়ে ধরলেন মেয়েকে। ওয়াশরুমের দরজা থেকে এই দৃশ্য দেখে চক্ষু শীতল হলো মাইশার। এই অপূর্ণতার জীবনে এই মানুষগুলোকে পেয়ে সে বড্ড খুশি। আপাতত তার আর কোনো চাহিদা নেই, শুধু মানুষগুলো ভালো থাকুক, তাহলেই সে খুশি। ভাবনার কানের পাশে অনবরত এক কথা বলে তাকে বিরক্ত করে যাচ্ছে তাইজিন। ভাবনা কেবল খুঁজছে মাইশাকে। মাইশা যদি ওর এইসব কথা শুনে নির্ঘাত কান ধরে নিয়ে গিয়ে তাইজিনের বাপ মায়ের কাছে বিচার দিবে, সেটাই ভালো হবে। ভাবনা খুব খুশি হবে। কিন্তু এই মাইশাও না, যখন দরকার তখনই তাকে পাওয়া যায় না। এখন ভাবনা যায় আইসক্রিম খেতে, বাসায় গিয়ে দেখবে ঠিক মাইশা আর তার মা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে।
ভাল লাগে না। ধুর, থাকতে না পেরে ভাবনা এবার বিরক্তির সুরে বলে উঠল, তখন থেকে এক কথা কেন বলছিস তাইজিন? আমি কি প্রেমের কবিরাজ যে চাইলেই সবাইকে তাবিজ করে পটিয়ে ফেলতে পারবো? ফালতু কথা যত সব। তাইজিন দমল না, আবারও কথাটা তুলে একইভাবে বলতে লাগলো, প্লিজ দোস্ত, তুই না ভালো, এই নতুন জুনিয়র মেয়েটা বিশ্বাস কর কি যে সুন্দর, তোকে বলে বোঝাতে পারবো না। উফ, মন চায় খালি দেখলেই জড়াইয়া ধইরা কিস করি। কি অসভ্য রে তুই! জুনিয়রদের দিকে এইভাবে তাকাস, লজ্জা লাগে না? আরে ওরা আমাদের বোনের মতো, বুঝলি? বোনের চোখে দেখ। তাইজিন এবার বিরক্ত হলো। ক্রাশকে বোন বানিয়ে দিচ্ছে এই মেয়ে, কি বিপদ! তুই তো চরম মাত্রার অসভ্য রে কালনাগিনী, আমার ক্রাশকে বোন বানাতে বলছিস? বোন হোক তোর জামাইয়ের, তোর উপর ঠাড়া বড়ুক। ভাবনা তেতে উঠল, বসা থেকে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলল, তুই আমাকে কাল নাগিনী বললি, আবার আমার জামাইকে মেয়ে বানিয়ে দিলি। তোর ওপর কাল নাগিনীর অভিশাপ পড়ুক, তোর বউ হিজড়া হয়ে যাক, তুই যেই মেয়ের দিকে নজর দিবি সেই মেয়ে তোর ভাবি হয়ে যাক, চারদিকে যত মেয়ে দেখবি সব তোর বোন হয়ে যাক, তোর জন্য কোনো মেয়ে সিঙ্গেল না থাকুক, তোর পছন্দের সব মেয়ে বিবাহিত হয়ে যাক, কালা কুত্তা একটা। তাইজিনও ছেড়ে দেওয়ার পাত্র নয়, সেও দাঁড়িয়ে গিয়ে চিল্লিয়ে বলতে লাগলো, তুই আমারে কালা কুত্তা বললে? কালা হোক তোর জামাই। বেশি কথা বলছিস তুই তাইজিনের বাচ্চা। মাঠে তাইজিন আর ভাবনাকে কথা কাটাকাটি করতে দেখে সেই দিকে যায় ওয়াহিদ, লিপিকা, মাইশা, উদিত আর আনাইশা। তারা যেতে যেতে ভাবনার তাইজিন চুরোচুরি শুরু করে দেয়। ভাবনা তাইজিনের সিল্কি চুল টেনে ধরে আর তাইজিন ভাবনার বিনুনি টেনে ধরে। এইসব দেখে হাঁটার বদলে দৌড়ে তাদের কাছে আসে ওয়াহিদ, লিপিকা, মাইশা, উদিত আর আনাইশা। মাইশা ওয়াহিদ এসে ভাবনাকে থামানোর চেষ্টা করে আর লিপিকা, উদিত, আনাইশা এসে তাইজিনকে থামানোর চেষ্টা করে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই চুলোচুলি থামানো সম্ভব হয়। মাইশা ভাবনা আর তাইজিনের কাছে গিয়ে থমকে বলে, সমস্যা কি তোদের? কথায় কথায় ঝগড়া, মারামারি, গুতাগুতি, চুলোচুলি, এইসব কি? অবুঝ শিশু তোরা? ক্লাস 1-2 এর বাচ্চা, ভার্সিটিতে পড়িস তোরা, এইটুকু তো আক্কেল রাখতে পারিস নাকি? ও আমাকে কাল নাগিনী বলেছে। সাথে সাথে তাইজিনও বিচার দিল, আর ও আমাকে কালা কুত্তা বলেছে। অন্যদের কিছু বলতে না দিয়ে আবার ভাবনা বলল, তুই আমাকে আগে কাল নাগিনী বলেছিস। তাইজিনও গাছাড়া ভাবে জবাব দিল, বলেছি বেশ করছে, তুই ওইটারই যোগ্য। তোদের থামতে বললাম না? তোদের ঝগড়া শুরু হলো কেন বলবি একটু? ঠিকই তো, যখন বললাম আমরা লাইব্রেরি যাচ্ছি, তোরা যাবি কি না? তোরা তো বেশ সুন্দর হাসি খুশি মুখে বললি যে যাবি না, হুট করে ওই হাসি মুখটাই মানে কই চলে গেল? কাহিনী কি রে? তাইজিন এবার মুশকিলে পড়ে গেল। এখন যদি ভাবনা মাইশাকে বলে দেয় সে আবার আরেকজনের প্রেমে পড়েছে, তাহলে মাইশা নিশ্চিত ওকে ধরে এইখানে গেড়ে দিবে। তাইজিন চোখের ইশারায় ভাবনাকে বলতে নিষেধ করলো। ভাবনা দুষ্ট হাসি হাসলো, সে তো প্রতিশোধ নেবেই, এত সহজে ছাড়বে না সে কিছুতেই, আর মাইশাকে দিয়ে বকা অবশ্যই খাওয়াবে। ও আবার আর এক জুনিয়র মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে, আমাকে সেটেল করিয়ে দিতে বলেছে। ওয়াহিদ আশ্চর্য সুরে বলল, আবার? এই তানজিন, তুই ক্লান্ত হোস না তাই না? মানুষ এতবার প্রেমে কি করে পড়ে? তাইজিন একটু প্রাউড ফিল নিয়ে বলল, আমার গুরু মনবীর কাপুর বলেছেন, বুঝলে? হয়তো আরো কিছু বলতো, কিন্তু মাইশার দিকে তাকিয়ে নিজেকে কুটিয়ে নিল। মাইশা বেশ রাগান্বিত চোখে তাকিয়ে আছে ওর দিকে, বলল, তোদের কাছে ভালোবাসা মানে শুধুই খেলনা আর টাইম পাস না? ভালোবাসার কোনো মূল্য নেই, ফিলিংস এর কোনো মূল্য নেই। ভালোবাসা কাকে বলে জানিস? হ্যাঁ? নাকি শুধুই ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারিস? আরে তুই যে মেয়েটা টাইম পাস হিসেবে নেয়ার জন্য এত পায়তারা করছিস, কে বলতে পারে তোর টাইম পাসের চক্করে মেয়েটা তোকে সত্যি সত্যি ভালোবেসে ফেললো? কে বলতে পারে তার জন্য কেউ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে? সেই মেয়েটার ভালোবাসা অন্য কেউ পেতে পারতো, কিন্তু তুই শুধু টাইম পাস করবি বলে সেই মেয়েটার মনটাই নিয়ে নিবি। দিন শেষে কি হবে? যে সত্যিকারের ভালোবাসবে সে ঠকবে।
সে সাফার করবে, সে কষ্ট পাবে, তাকে কলঙ্ক বইতে হবে। এইটাই তো তোদের এই যুগের ভালোবাসা, তাই না? মাইশা থামলো, চোখ বুজে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলেও ভাবনা অবাক হয়নি। সবাই হয়তো জানে না মাইশার এইসব বলার কারণ কি, কিন্তু সে জানে কতটা দুঃখে, কতটা আঘাত পেলে মানুষ এইভাবে ভালোবাসার উপর বিশ্বাস হারিয়ে ফেলতে পারে। সে সেটা বুঝতে পারছে, কিন্তু এইটা বুঝতে পারছে না মাইশা হঠাৎ এইগুলো কথা কেন বলছে। মাইশা তো সচরাচর এইগুলো কথা কাউকে বলে না, বা কাউকে বুঝতেও দেয় না। হুট করে কি এমন হলো যে ওর পুরনো ক্ষতটা এইভাবে জেগে উঠলো? মাইশা আর ভার্সিটিতে দাঁড়ালো না, ছুটে বেরিয়ে গেল ভার্সিটি থেকে। তাইজিন আপাতত তাজ্জব বনে গেছে যে মাইশা ওকে বকতো, কিন্তু এইভাবে না। ওর মা বাবার কাছে বিচার দেওয়ার ভয় দেখাতো, বা ওর বড় ভাইকে বলতো, কিন্তু এইভাবে রিয়াক্ট কোনোদিন করেনি। উদিত মাইশার পিছনে যেতে নিলে ভাবনা ওর হাত ধরে আটকে দেয়। উদিত ভাবনার দিকে তাকাতেই ভাবনা বলে, যাস না, মাঝে মাঝে মানুষের একান্ত থাকাটা ভীষণ জরুরি হয়ে পড়ে রে। যেই দহনীয় জ্বলছে সেই আগুনের উষ্ণতা ঠিক কতটা সেটা আমরা বলতে পারবো না, ওকে যেতে দে। কেউ ভাবনার কথা বুঝতে না পারলেও এইটুকু সবাই বুঝেছে যে মাইশা কষ্ট পেয়েছে কোনোভাবে। এখন ওকে একটু একা থাকতে দিতে হবে। আসলে যার ব্যথা লাগে সেই বুঝে ব্যথার পরিমাণটা ঠিক কতটা। উপরে উপরে সবাই সান্ত্বনার হাতই দিতে পারে, কিন্তু কেউ তার ব্যথার ভাগটা নেবে না। আজকে কণা ইরশাদের সাথে কোনো কথা বলছে না। ইরশাদ মাঝে মাঝে কিছু বললে শুধু হু হাতে উত্তর দিচ্ছে। ইরশাদ বুঝতে পারছে কণা কোনো কিছু নিয়ে অভিমান করেছে, কিন্তু কি সেটা বুঝতে পারছে না। অনেকবার জিজ্ঞাসা করেছে যে কণার শরীর খারাপ কিনা, বাসায় কিছু হয়েছে কিনা, কিন্তু কণা কিছু বলছে না, চুপ করে বসে আছে। এইবার ইরশাদের সত্যি বিরক্ত লাগছে। বিরক্তি মাখা মুখ নিয়ে সে বলল, কি হয়েছে তোমার কণা? কেন এমন করছো? আমার উপর রাগ হয়েছে সেটা সরাসরি বলো না। মনের মধ্যে রাগ পুষে রাখলে সেটা আমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিবে, বুঝেছো? সম্পর্ক নষ্টের কথা শুনে কণা আটকে উঠল। ভয়ের তো চোখে তাকালো ইরশাদের দিকে। পরক্ষণে চোখগুলো পানিতে টলমল করে উঠল। ইরশাদ ঘাবড়ে গেল। সে কি এমন বললো যে কণা কাঁদছে? তাহলে কি সে কণাকে কষ্ট দিয়েছে কোনোভাবে? সে আবারও জিজ্ঞাসা করলো, কি হয়েছে কণা? আমি কি কোনো ভুল করেছি? আমি কি তোমাকে আঘাত দিয়েছি? কণা প্রত্যুত্তর না করে ইরশাদকে জড়িয়ে ধরলো। ফুপাতে ফুপাতে জিজ্ঞাসা করলো, আমার কেন এত ভয় হয় ইরশাদ? কেন মনে হয় আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে না? কেন মনে হয় তুমি অন্য কারোর উপর আসক্ত হয়ে যাবে? আমি এই ভয় নিয়ে আর থাকতে পারছি না। বিশ্বাস করো, আমার ভীষণ কষ্ট হয়। ইরশাদ বুঝলো কণা আবার ভয় পেয়েছে। কণা প্রায়শই এমন করে। তার মনে হয় তার থেকে তার ইরশাদকে কেউ কেড়ে নিবে, কিন্তু এটা শুধুই তার অতিরিক্ত ভালোবাসার কারণ। এই ক্ষেত্রে তার কিছুই করার নেই। ইরশাদ মুচকি হেসে বলল, আমাকে ভালোবাসাটা একটু কমিয়ে দাও, তাহলে এই চিন্তা মনে আসবে না। আসলে তুমি আমাকে একটু বেশি ভালোবাসো তো, তাই। অবশ্য আর একটা কারণও হতে পারে। কণা ইরশাদের বুক থেকে মাথা তুলল, ফুপানো বন্ধ করে জিজ্ঞাসা করলো, কি কারণ? ইরশাদ নিজের কলারটা ঠিক করে সোজা হয়ে বসে বেশ মুখে একটা ভাব এনে বলল, আমি বেশি সুন্দর তো, তাই তোমার এমন মনে হয় লোকে আমার উপর নজর দিয়ে আমাকে কেড়ে নিয়ে যাবে। তোমাকে এত সুন্দর হতে কে বলেছে? হ্যাঁ, তোমার চোখ, মুখ, ঠোঁট, নাক সব এত সুন্দর কেন বলো তো? এই জন্যই তো আমার এত ইনসিকিউরিটি ফিল হয়। কিন্তু এই ইনসিকিউর ফিলটা আমার হওয়া উচিত, কারণ তুমি আমার থেকেও দ্বিগুণ বেশি সুন্দরী। একদম বিদেশিদের মতন নজর কাড়া সৌন্দর্যে তুমি ভরপুর। তাহলে এই নজর কাড়া সৌন্দর্য দিয়েই আমি তোমাকে আটকে রাখতে পারবো বলছো? ইরশাদ মাথা ঝাঁকালো, যার অর্থ হ্যাঁ, আর মুখে বলল, তোমার সৌন্দর্যে যে কোনো সুদর্শন পুরুষ কুপকাত হতে প্রস্তুত। সে যদি তোমার থেকেও সুন্দর হয় তবুও তোমাকে দেখে চোখ ফেরাতে পারবে না। সেইখানে আমি তো তোমার প্রেমে মত্ত এক পাগল প্রেমিক। কবি হয়ে যাচ্ছ যেন। ইরশাদ দাঁড়িয়ে কণার সামনে হাঁটু গেড়ে বসলো। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা। কণা মুচকি হেসে একটু ঝুঁকে দুই হাত দিয়ে ইরশাদের গলা আঁকড়ে ধরে বলল, আমি যদি ফুলের মালা হই
তবে তুমি সেই ফুলগুলো যার দ্বারা মালাটাকে সুন্দর করা হয়েছে। আমি যদি মুক্তোর মালা হই, তবে তুমি সেই ঝিনুকে লুকিয়ে থাকা মুক্ত, যার খোঁজে হাজার হাজার ডুবুরি সমুদ্রে ঝাঁপ দেয়। তুমি আমার সৌন্দর্য বাড়ানোর মাধ্যম, আমার অমূল্য রতন। ঈর্ষাদ দাঁড়িয়ে গেল, হাতে তালি দিতে দিতে বলল, আই অ্যাম ইমপ্রেসড মেরি জান। এভাবেই তুমি বারবার আমাকে তোমার দিকে ধাবিত করো। নিজেকে কন্ট্রোল করা যে বড্ড মুশকিল হয়ে পড়েছে জান। চলো না বিয়ে করি। আগে তোমার জানের পড়াশোনা শেষ হোক, তারপর। আর একটা বছরই তো। অগত্যা, মহারানীর আদেশ বলে কথা। কণা আরো একবার হাসলো। ঈর্ষাদ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো সেই রমণীর পানে, যার সৌন্দর্যে সে আপ্লুত। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।